নাগরিক ঐক্যের যিনি সভাপতি রয়েছেন মাহমুদুর রহমান মান্না, তিনি কিন্তু এই আসনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এরপরে কিন্তু আসলে বগুড়া ৩ যেটি আওয়ামী লীগ এবং দুপচাঁচি উপজেলা মিলে গঠিত সেই আসনের প্রার্থীদের যাচাই বাছাই করা হবে এবং এটি বগুড়া উপজেলা সেখানে কিন্তু 7 জন প্রার্থী আজকে মিলে যেই এইটি গঠিত সেটিতে কিন্তু আসলে 5 জন প্রার্থী রয়েছেন। সেখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে প্রার্থী আছেন, জামাতের প্রার্থী আছেন, ইসলামী আন্দোলন সহ আরো 2 জন প্রার্থী আসলে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরপরে যেটি বগুড়া 3 যেটি আসলে উপজেলা মিলে গঠিত সেই আসলে কিন্তু বগুড়া 4টি আসন রয়েছে, 4, 5, 6 এবং 7, আর সেখান থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবো। আমরা এ পর্যন্ত 7টি মনোনয়ন পেয়েছি, এখানে দাখিল করা হয়েছে। 1 নম্বরে আছে শরীফুল ইসলাম জিন্না, জাতীয় পার্টি। 2 নম্বর আছে মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য। 3 নম্বর মীর শাহে আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। 4 নম্বর আছে মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামী আন্দোলন, বাংলাদেশ। 5 নম্বর আছে আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, বাংলাদেশ জামায়াত ইসলামী। 6 নম্বরে আছে মোহাম্মদ রেজাউল করিম তালু, স্বতন্ত্র। এবং 7 নম্বরে মোহাম্মদ সেলিম সরকার, গণ অধিকার পরিষদ, জিও। এই 7টি মনোনয়ন আমরা বগুড়া 2 শিবগঞ্জ উপজেলার ক্ষেত্রে যাচাই বাছাই করবো। আমরা প্রথমে শরীফুল ইসলাম জিন্না সাহেবের আছে, সেটা আমরা যাচাই বাছাই করবো। আচ্ছা, আমাদের প্রার্থী কি আছেন? না, আমি যেটা নিয়ে করছি, শরীফুল ইসলাম জিন্না সাহেব কি আছেন? আচ্ছা, ওনার প্রস্তাবকারী আছেন? আপনি বলুন। আর সমর্থনকারী কি আছেন? ওকে, ঠিক আছে। আপনাদের স্বাক্ষর নিয়ে সিদ্ধান্তের বিষয়ে যদি কারোর কোনো আপত্তি থাকে, প্রার্থী হতে পারে, কোন সংস্থারও হতে পারে, অর্থাৎ কোন ব্যাংক অথবা কোন আর্থিক প্রতিষ্ঠান অথবা কেউ সম্পৃক্ত হয়ে থাকেন যে না এই সিদ্ধান্ত ঠিক হয় নাই, ওনাদের আপিল করার সুযোগ আছে, এমনকি প্রার্থীরও সুযোগ আছে। এটা আমরা জেনে রাখি যে এটা আমরা এখান থেকে যে সিদ্ধান্ত দিব সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে। এটা এখন দেওয়ার সুযোগ নেই, কারণ দাখিলের সময় ওটা দিতে হবে। যদি এমন হয় যে আমি একটা ছোট একটা ইস্যু, এটা একটা পেজ নাই, একটা স্বাক্ষর নাই, সেটা আমরা নিতে পারি, কিন্তু আপনি নতুন করে এখানে দাখিল করতে পারবেন, ঠিক আছে? টিএনবি এখানে নাই, সেক্ষেত্রে আপিল করতে পারবো। আমরা যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কিন্তু আপিল করতে পারবো। আমরা এখানে টিএনবি পাই, এটা এখন নতুন করে দেওয়ার সুযোগ নেই। আশা করি বোঝাতে পেরেছি। ছোট বিষয় যেগুলো খুবই সিলি বিষয়, কারণ এটা দাখিলের সময় দেওয়ার কথা ছিল। আচ্ছা, এরপরে আমরা আসি হলো আমরা সিআইবি রিপোর্ট দেখি। আমরা আপনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আরটি অনুযায়ী যেদিন মনোনয়নপত্রটি দাখিল করবেন তার আগের দিন পর্যন্ত যদি উনি ঋণ খেলাপি হয়ে থাকেন তাহলে উনি ঋণ খেলাপি হিসেবে গণ্য হবে। তবে যদি মহামান্য উচ্চ আদালত ওনাকে ঋণ খেলাপি নয় হিসাবে করেন, মানে প্রকাশ করেন, তাহলে কিন্তু ওইটা এই ক্ষেত্রে খাটবে না। সেটা আজকেও হতে পারে, যে কোনো দিন হতে পারে। ওই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট বা অন্য কোনো উচ্চ আদালত যদি এরকমের রায় দেন যে না উনি আপাতত ওনার বিষয় স্থগিত আছে অথবা উনি ঋণ খেলাপি নয়, আদালতের সর্বশেষ রায় আমাদের আজকে পর্যন্ত যদি আমরা পাই তাহলে সেটা আমরা গ্রহণ করবো। তো সেই ক্ষেত্রে ওনার নাম শরীফুল ইসলাম জিন্না, উনি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংক থেকে আমরা যে সিআইবি রিপোর্ট পেয়েছি ওটা গতকালকে রাতে পেয়েছি আমরা, অর্থাৎ আমরা আপডেটেড আছি, ফলো করবো। শরীফুল ইসলাম জিন্না সাহেবের ঋণ খেলাপি করলো, এখানে উনি ঋণ খেলাপি মুক্ত, ওনার ঋণ খেলাপি সংক্রান্ত মামলা সংক্রান্ত বিষয়ে ওনার যে মামলা আছে কি নেই বা কি পর্যায়ে আছে আমাদের রেজিস্ট্রেশন বিষয়ে বলবো। ওনার নামে মোট 11টি মামলা আছে। প্রত্যেকটি মামলা বলতে হয় যে তদন্তাধীন আছে, একটা বিষয়াধীন, আর বাকি 10টা আছে তদন্তাধীন। আইনগত কোনো বাধা নেই তার।
হলফনামায় 12টা পেজ। আর বলেন না এরা কাজ করবে ফেরারি আসামি হইতে গেলে বলতে পেরেছি নিষেধাজ্ঞা দিয়েছে। আচ্ছা, ফেরারি আসামি হলে ওটা পত্রিকার বিজ্ঞপ্তি দেওয়া লাগে। ঠিক আছে, অথবা শুরু থেকে যদি আসেন ওই যে বিধানটা দেওয়া হয়েছে আমাদের ফর্ম পূরণ করে যে উনি মনোনয়নপত্র চাবেন তার মধ্যেই পরিষ্কার আছে উনি কোনো মামলার আসামি কিনা, সেই মামলায় চার্জ গঠন হয়েছে কিনা। চার্জ গঠন যখন হয়ে যাবে সেই সময় অ্যাবসেন্সে কিংবা তার উপস্থিতিতে এই ব্যাখ্যাটা তো তাদের কাছে ফর্মে দিতে হবে। এই ধরনের ব্যাখ্যা যদি না থাকে তাহলে ত্রুটিপূর্ণ একটা ফর্ম স্যার, এবং ডেনবি তো এখানে মানে দেয়নি, সেক্ষেত্রে এখানে ঠিক আছে, ওটা তো ওরা নিয়েছি, বলছি ওনার বিষয়টা যে তার যে মামলা নিষেধাজ্ঞা, হ্যাঁ, এটার মধ্যে কিন্তু এরকমের ঠিক আছে। चार घंटा ঠিক আছে, আমরা ওনার যাচাই বাছাই পেলাম। আর প্রস্তাবকারী সমর্থনকারীর সাথে দলীয় মনোনয়ন দুইটি প্রবলেম পেয়েছি। শরীফুল ইসলাম জিন্না এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম, পরীক্ষান্তে মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়। একটু লাইভটা করি শেষ হয়ে যাবে এরপরে আসছি আমরা মাহমুদুর রহমান মামলা নাগরিক ঐক্য। ওখানে দাঁড়া পড়ে ভাই ওটা তো আমাদের জন্যই দাঁড়ায় ওই দাঁড়ানোর জায়গা প্রস্তাবকারী সমর্থনকারী আছেন? ওকে 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 আসতে কথা বলবেন আসতে সামনে স্টার্ট করতে আসবে হলফনামা এখানে বলা হচ্ছে আমি কখনোই ফৌজদারি মামলায় যুক্ত হইনি, এটা বলা নেই। ফৌজদারি মামলার বিবরণ প্রযোজ্য নয়। তো আমি কখনোই ফৌজদারি মামলায় অভিযুক্ত হইনি, এখানে আমি কিছুই লিখে নাই। আমরা পুলিশের প্রতিবেদন শুনি। জনাব মাহমুদুর রহমান মান্না, পিতা আমির আফসার আলী, ওনার নামে গত 2015 সালে 32 নম্বর একটি মামলা হয়েছিল, যার বিরুদ্ধে অবহিত হয়েছেন এবং মামলা শেষে প্রত্যাহার হয়েছে। এবং ডিএমডি গুলশান থানা এফআইআর নাম্বার 92 2015 আরেকটি মামলা হয়েছিল। সেখানে এজাহারে অভিযুক্ত হলে অভিযুক্ত ক্ষেত্রে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়, তার মামলাটি সর্বশেষ প্রত্যাহার হয়েছে।
পূর্বে যে সকল ফৌজদারি মামলায় অভিযুক্ত হইয়াছে তার বিবরণ উনি লিখেছেন প্রযোজ্য নয়। এখানে উনি এই তথ্যটি দেন নাই, যেটা দেওয়া উচিত। দেখো ওটা প্রকাশ পেয়েছেন অন অফ করেন। জি। আমি একটু বলি, মাননীয় অফিসারের কাছে আমি জানতে চাই যে এই অভিযুক্ত শব্দটার অর্থ কি? অভিযুক্ত শব্দটা হচ্ছে চার্জ ফ্রেম হতে হবে, তারপরে উনি অভিযুক্ত হবেন। কেন না না সেটা না, মামলা হয়েছে কি এটাই বলেছি, রাকেশ না। অভিযুক্ত বা মামলাটা অভিযুক্ত করেছিল কিন্তু ফাইনালি রিপোর্ট দিয়েছে, প্রত্যাহার হয়েছে, আমি এটা বলেছি। সাউন্ড ঠিক আছে? এদিকে কোনো সমস্যা আমি নেই। একটু পড়ি, শুনেন। ইতিপূর্বে যেসব ফৌজদারি মামলায় অভিযুক্ত হইয়াছি তাহার বিবরণ। আমি যদি ফৌজদারি মামলায় অভিযুক্ত হইয়া থাকি তাহলে তার বিবরণ দিব। আমি তো ফৌজদারি মামলায় অভিযুক্তই হয়নি, আমার বিরুদ্ধে চার্জ ফ্রেম হয় না, তাহলে আমি এটা লিখবো কেন? আমি তো অব্যাহতি পেয়েছি। না না না, প্রত্যাহার হয়েছে। অব্যাহতি প্রদান হয়েছে। মাননীয় রিটার্নিং অফিসার, আমার কিছু দুটা অভিযোগ আছে মামদুর মান্নার বিরুদ্ধে। প্রথমত দুটা দরখাস্ত আমি দিয়েছি উপজেলা নির্বাহী অফিসারের কাছে। একটা মামদুর মান্না 28/12/2025 তারিখ পর্যন্ত ঋণ খেলাপ, এটা পরে আসতেছি। দ্বিতীয় যে দরখাস্তটা যেটা এখন চলমান রয়েছে, মামলার তথ্য সহ তার ব্যবসায় ও পেশার হলফনামার কিছু বিষয় আমার অভিযুক্ত আছে। মামলার যেটা কথা বলে অভিযুক্ত না, পিসিআরপি আপনি যাচাই করে দেখেন, ওখানে কিশোরগঞ্জে একটা মামলা 445 নম্বর মামলাতে অভিযুক্ত। দেখেন অভিযুক্তটা দিতে হবে হলফনামা। শেয়ার মামলা নিশ্চয়ই। শেয়ার মামলা তো পাচ্ছি তো। আরে বাবা যাবে না কেন? বাংলাদেশ সুপ্রিম কোর্টে অডিও তো মুভ করো। অনেকগুলি ব্যাংকের বেসরকারি ব্যাংকের এখানে আমি করি দেখা আছে অভিযোগ সমূহ। অভিযোগ তার মানে কমপ্লেইন, দিস ইজ নট চার্জশিট। কমপ্লেইন, কমপ্লেইন মানে কি? আমি কখনোই ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছিল, তারপর অভিযুক্ত শব্দটার অর্থ হচ্ছে চার্জশিটে। অব্যাহতি যদি পেয়ে যায় এটা তো লিখতে হয়নি মানে আমি ওয়ান্স আই ওয়াজ চার্জশিটেড দেন কোশ্চেন উইল অ্যারাইজ ফর রিলিজিং অফ দি চার্জশিট। এখানে অভিযুক্ত হয়নি কোনো কিছু লেখা নেই, সুতরাং এখানে তথ্য বিভ্রান্তি আছে, এটা না। সেকেন্ড আসি, বর্তমানে আমার বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি মামলার বিবরণ প্রযোজ্য নয়। এখানে তো অভিযুক্তের কোনো, যেটা আমাদের এডিশনাল পুলিশ সুপার করলেন যে সিআর মামলা অভিযুক্ত 1 নম্বর কিশোরগঞ্জ, অব্যাহতি পেয়েছেন কিনা উনি বলবেন এটা। 2 নম্বর আমি দেখছি ডিএমপি গুলশান থানার এফআইআর নম্বর 1092, এখান থেকে উনি অব্যাহতি পেয়েছেন। ডিএমপি গুলশান থানার এফআইআর নম্বর 3277, এটার ব্যাপারে আমার এখানে কোনো রিপোর্ট নেই। In opposition, there is a recent case filed against Mr. Mahmoud Rahman Manna and along with 6 accused. এটা কিন্তু রিসেন্ট কেস, যেটা দুদকে হয়েছে, এটা এখানে বিবরণ আছে। এটা 11/12/2025 সালে হয়েছে এবং এটার অর্ডারটা ওখানে আছে কিনা পিটিশনে আমি একটু আপনাদের দেখার জন্য বলছি। আমি সরাসরি সেকেন্ড পেজে যাই। না আমি অর্ডারটা পড়ি এবং এটা কেন হয়েছিল এটা রিজনিং আছে। এখানে আর্টি লার্নেড লয়ার দিয়েছেন, আমি একদম যে কাগজটা দিয়েছি পিটিশন কেস আদেশ নামা, এখানে ঠিক না হলে তো লাইন পাবেন, আমি একদম রেলেভেন্ট ডাইরেক্ট লাইন পাওয়া। সেকেন্ড পেজ, আর্টি লার্নেড লয়ার ফর দি কমপ্লেইনেন্ট perused the petition of complaint and found the allegation for criminal misconduct has been brought against the accused persons which is based on sufficient materials. Let the petition of complaint be sent to the in charge of Sojeka. Sojeka মানে হচ্ছে সমন্বিত জেলা কার্যালয় দুদুকেরা, Bogura for necessary action. So this is a cognizable offense এবং অফেন্স গুলা কি কি আমি যদি সেকশন গুলা পড়ি
দেখেন 1860 সালের দণ্ডবিধির প্রথম কথা এখন আমি অফেন্স গুলো বলি 167, 270, 278, 467, 468, 471, 409 সবগুলি রিলেটেড অফ ফরজারি অফ ফলসিফিকেশন অফ ডকুমেন্ট। এর জন্য কেন এটা হয়েছে? এটা হয়েছে এই কারণেই উনি যখন লোন রিশিডিউল করতে যান, যেটা আমরা উই আর কামিং টু দি নেক্সট পয়েন্ট, উনি করতে গিয়ে 1/12/2025-24 সালের একটা রেজুলেশন দিয়েছেন, বোর্ড রেজুলেশন। এবং যে বোর্ড রেজুলেশনটা আমি আপনার অ্যাটেনশন ড্র করতে চাই, এখানে বোর্ড রেজুলেশন দেওয়া আছে। কেন এটা হয়েছে? দুদকের মামলা, এবং দুদকের মামলা কিন্তু কগনিজেবল অফেন্স। এখানে মাননীয় পিপি আছেন, অনেক বিজ্ঞ লয়ার আছেন, সবগুলি কগনিজেবল অফেন্স। এবং উনাদের ওয়ারেন্ট অফ অ্যারেস্ট যে কোনো সময় দুদক অ্যারেস্ট করতে পারে উইদাউট হ্যাভিং এনি ওয়ারেন্ট অফ অ্যারেস্ট পারে। এবং আমি ওই যে আশাপু কোন স্টোরে এই পেজ একটু দেখেন, এই পেজের ভিতরে এখানে 1/12/2024 এর একটা বোর্ড রেজুলেশন দেখানো হচ্ছে। পেজ 9 না, এই সংক্ষিপ্ত যাই হোক 1/12 মাননীয় রিটার্নিং কর্মকর্তা আমাকে আমি শেষ করি, আমি তাহলে শেষ করি ওনার যে ব্যাখ্যাটা যেটা বললেন অভিযোগ এই উত্তরটা দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি একটু রাশ করি। 1/12/2024 একটা বোর্ড রেজুলেশন, যে বোর্ড রেজুলেশন ফলসলি এক্সিকিউটেড। কেন? রিজন হচ্ছে যে দুই ডিরেক্টর ওনার সাথে ওখানে তিনজন ডিরেক্টর, একজন উনি চেয়ারম্যান 50% শেয়ার হোল্ডার, আর বাকি দুজন হাজব্যান্ড এবং ওয়াইফ, আর এমডি এবং তার ওয়াইফ মিস্টার কি কাদের চৌধুরী, কাম কাদের চৌধুরী, নাজমুল কাদের চৌধুরী এবং ওনার ওয়াইফ লাইজু লাইজু, ওনাদের 50% শেয়ার। ওয়া বোর্ড রেজুলেশন দেখিয়ে লোনটা রিশিডিউল করার জন্য গিয়েছিল। যাওয়ার পরে এটা বাতিল হয়েছে। এটা পরে যে অ্যাপ্লিকেশন ওনার কমপ্লেইন্ট ওখানে আসবে, ডিটেইলড আমি বলবো। এই কারণে উনার কিন্তু এই জালিয়াতির মামলাটা হয়েছে, এবং এটা ওয়েল নন টু এভরিবডি। এটা পেপার পত্রিকায় জাতীয় নিউজও হয়েছে এটা। সুতরাং এটা কনসিলমেন্ট অফ ফ্যাক্ট, এটা আমলে নেওয়া উচিত। দিস ইজ মাই সাবমিশন রিগার্ডিং দিস পয়েন্ট। এখন বলেন এবার লাভের করুন। প্রথমে আমি আসি যে উনি যে আমাদের ওয়েবসাইটের প্রিন্সিপাল যে অভিযুক্ত হচ্ছে চার্জ ফ্রেম হতে হবে, এটা সবাই জানে। ওয়েবসাইটের প্রিন্সিপাল অফ আওয়ার এথিক্স কোড যে এটা অভিযুক্ত মানে হচ্ছে চার্জ ফ্রেম হতে হবে। আমি কখনোই কোনো মামলায় অভিযুক্ত হই না, অতএব আমার এটা প্রয়োজন নাই। আর আপনি বলেছেন আমাকে শেষ করতে দেন। আর যে উনি যে দুদকের মামলাটা দেখাচ্ছেন, এখানে আমি অভিযুক্ত হইনি এবং আমার বিরুদ্ধে কোনো সমন ইস্যু হয়নি। ফার্স্ট অফ অল আমাকে যে দুদকের মামলায় প্রথমে সমন ইস্যু হতে হবে, ইনকোয়ারির জন্য ডাকতে হবে। আমার বিরুদ্ধে উনি যদি একটা কাগজ দেখাতে পারে যে আমাকে ইনকোয়ারির জন্য ডেকেছে বা আমার বিরুদ্ধে কোর্ট সমন ইস্যু করেছে, মামলা ফাইল হলেই তো আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে না, এটা সবাই জানে। এটার একটু সাপ্লিমেন্টারি ব্যাখ্যা দিই আমি 2018 সালে যাই। 2018 সালে উনি একটা হলফনামা দাখিল করেছিলেন, যেটা কপি আপনাদের কাছে থাকার কথা। যে কপিটা এখানে দেখেন, এখানে উনি যেটা বলছে 2 হবে ওনার এটা 2018 এর হলফনামা। এখানে ওনার 3টা মামলা দেখা যাচ্ছে, উনি বলেছে 3টা মামলা। এবং এখানে আমি যেটা বললাম আমার আমরা তো 2018 সালের নির্বাচন, আমি বলছি এটা রেলেভেন্স আছে। why I am stating this, আপনারা ইন্টারাক্ট করলে একটু সমস্যা হয়ে যাবে। এটা রেলেভেন্স আছে, এইজন্য আমি বলার চেষ্টা করছি। আমরা কারো বিরুদ্ধে না, আমরা আইনের শাসন, আইন রুল অফ ল যেন ইমপ্লিমেন্ট হয় এটার জন্যই কথা বলার জন্য এসেছি। এখানে 3টা মামলা দেখা যাচ্ছে। এখানে 131 দণ্ডবিধি সিএমএম কোর্টে, এটা তদন্তাধীন, এটা 2018। তারপর আরেকটা তদন্তাধীন, আবার আরেকটা মামলা আছে। আমার বিরুদ্ধে কোনো মামলা থাকতে পারে তা যেহেতু উনি 2018-তে ডিসক্লোজ করেছিলেন। এবার আসি উনার হলফনামায় যেই পেজটাতে উনি বলছেন বর্তমানে আমার বিরুদ্ধে ফৌজদারি মামলার বিবরণ প্রযোজ্য নয়। আচ্ছা, তার আগে
আমি কখনোই ফৌজদারি মামলায় অভিযুক্ত হইনি। এখানে উনি অভিযুক্ত হয়েছিল এবং রিলিজ হয়েছে, এই কথাটা বলতে আমার অসুবিধা কি? এটা তো নাথিং হার্ম টু হিম। এটা তো আমরা একটা তথ্য চাচ্ছি না, যেহেতু এবার আত্মীয় সংশোধনীতে অনেকগুলি বিধি আসছে, এই বিধি অনুযায়ী এটা চাওয়া হয়েছে, এটা উনি দেয়নি। আর এখানে আমার বিরুদ্ধে বিদ্যমান ফৌজদারি মামলার বিবরণ, উনাকে এর জন্য দুদকের মামলায় কখনো কগনিজেবল অফেন্সে কখনো নোটিশ না পাঠানো কোর্ট সুমোটো কগনিজেন্স দিতে পারে, এবং তাই হয়েছে। এটা আমাদের তো অনেক সময় ইস্যু হয়, দেখার সমন বা অনেক ইস্যু হয়েছে। বাংলাদেশের অনেক মামলায় দুদকের কোনো সমন লাগে না, ওনারা স্পষ্ট দিতে পারেন না, অনুমান করতে পারেন না, অনুমান তো আপনি করতে পারেন না। এটা একটা। তাহলে আপনি বলেন আরো, আমি একটু হলফনামাটা বলছি। আমি এটা একটা পয়েন্ট, এটা আমাদের অভিযোগ উত্থাপন করে রাখলাম। ওনার এখানে আর 2018 সালের নির্বাচন ছিল ফ্যাসিস্টের নির্বাচন, ওখানে তো অনেক কিছুই হয়েছে। আমরা তো 2026 সালের নির্বাচন নিয়ে বসে আছি। এখানে বলা হচ্ছে যে আরপিও চেঞ্জ হয়েছে, উনি নিজে মুখে বললো যে আরপিও চেঞ্জ হয়েছে, আরপিও চেঞ্জ হয়েছে, আর মামলার বিবরণ ওখানে তো অনেক কিছু হয়েছে। ওই আমাদের তো ওই নির্বাচন তো কোশ্চেনেবল নির্বাচন। আচ্ছা, আমি আরেকটু চাই, আমি 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 আপনারা নিজেরা নিজেরা বলবেন, আমাদের সাথে কথা বলবেন। আচ্ছা, আমি হলফকারীর হলফটা আমরা সেই মামলা নিয়ে এখানে কোনো কথা বলার কোনো সুযোগ নাই। আগে কি দেওয়া ছিল? 18 সালে কি দেওয়া ছিল সেটা এখানে বিষয় না। বিষয় হচ্ছে যে এখানে ব্যাখ্যা, এখানে অভিযুক্ত শব্দটা খুব স্পষ্ট ভাবে এখানে দেওয়া আছে, অভিযুক্ত। এখানে বলা নাই যে সাসপেক্ট, ইটস অ্যাকিউজড, এবং হি ওয়াজ নেভার বিন অ্যাকিউজড বাই এনি তার এগেইনস্টে যে সমস্ত মামলাগুলো করা হয়েছে। এটা তো আমি একটু আগে বললাম। হ্যাঁ, তো ঘুরে গেছে একই জিনিস বারবার করে বলে, ঘুরে গেছে একই জিনিস বারবার করে বলে সেটাকে এস্টাবলিশ করা যাবে না। প্লিজ আমি এবার মাননীয় অফিসার, এখানে আমি শুনতেছি আপনাদের সবাই এইভাবে আছে। আমার মনে হয় আমরা সবাই একটু বলি, আসতে পারে তারপরে। আচ্ছা, আমি একটু প্রতিনিধিত্বের ইতিহাস যেহেতু উনি দিয়েছেন, পরের পেজে আমরা থাকি। উনি যে প্রতিনিধিত্ব করেন, এটা একটা ইনফরমেশন। এখানে উনি কি বলেছেন দেখো, আমি কখনো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি। উনি বলেছেন যে হ্যাঁ আমি হইনি, এটা দেওয়া দরকার কি? উনি তো হয় নাই। পরেরটাতে দেখছে আমি পূর্বে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলাম, প্রযোজ্য নয়। এখানে একটা হ্যাঁ বললেন, এখানে একটা প্রযোজ্য নয় বললেন, এই জায়গায় আমার অভিযুক্ত হয়নি কথাটা বলতে অসুবিধা। ফৌজদারি কেসে যেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে আমার নামে কোনো মামলা আছে কি না, এখানে অভিযুক্তের প্রশ্ন আসে না। সুতরাং ক্লিয়ার কেস অফ কনফিউজমেন্ট অফ ফ্যাক্ট, এটা আমার হচ্ছে মানে হাম্বল সাবমিশন। এবং তার ভিত্তিতে দেখা যায় যে 4টা মামলা আছে। এবং এরপরে চাই আমি আমার যে অভিযোগকারী অভিযোগটা দিয়েছেন, এখানে মেজর কিছু ত্রুটি আছে। আমি একদম লাস্ট পাতা পড়ব, লাস্ট পাতা এটা হচ্ছে একদম শেষের পাতাটা। আমি আমরা হলফ কি করি আসলে, হলফ কি, হোয়াট ইজ ওথ, ইংলিশে বলে ওথ। ওথ করছি কি আমি নিম্ন স্বাক্ষরকারী ঘোষণা ও শপথ করিতেছি যে আই ও সম্পত্তি সহ, একটু খেয়াল করতে হবে, ইমফেসিস দিচ্ছি আমি, আয় ও সম্পত্তি সহ উপযুক্ত বিবরণীতে উল্লেখিত সব তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, এবং কোন আয় ও সম্পত্তি বা সংশ্লিষ্ট তথ্য গোপন বা বাদ দেওয়া হয়নি, এবং এই হলফনামায় দেওয়া সমস্ত তথ্য এবং এর সঙ্গে সংযুক্ত দলিলাদি ও কাগজপত্র আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য ও নির্ভুল। এখন আমার মাই হাম্বল সাবমিশন বিফোর ইউ, এখানে হাউ মাচ, হোয়াট এক্সটেন্ট ইজ ইট কারেক্ট, উনি এখানে দেয়নি। এবং এখানে যে তথ্যগুলি দিয়েছে, একটু গভর্নমেন্টটা বলি, আপনি সরাসরি মিস্টার মান্নার ব্যাপারে ইনকাম যে ওনার বিবরণী দিয়েছেন, এটা কলাম 10 এ বলে দেওয়া আছে। আমি 10 এ যাই, শেষ পাতায় আয়কর সংক্রান্ত তথ্য
একদম হলফ যেখানে করলাম তার উপরে ইয়েটা অনুচ্ছেদ আয়কর সংক্রান্ত তথ্য। এখানে সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের বছর 2025-26 উনার নিজের এবং উনার স্ত্রী। এখানে আয়কর রিটার্নে উনার দেখানো আয়ের পরিমাণ হচ্ছে 9,68,000। আমি একটু অ্যাপোলজি চাই, এখানে আমাদের পিটিশনে 3,68,000 দেওয়া আছে, ওইটা একটু টাইপোগ্রাফিক্যাল মিস্টেক আছে। এটা দেওয়া ওখানে লেখা আছে, ওইটা আমি একটু উইথ ইওর পারমিশন দিতে কারেকশন করতে অনুমতি চাই। 9,68,000 হবে, 9,68,000 দেখানো হয়েছে। কিন্তু আমি কলাম 6 এ যদি যাই, এই পেজ এটাতে হলফনামা কলাম 6 এ আমি কি বলছি, কলাম 6 এ বলছি আয়ের উৎস আমার, পেয়েছেন আমার কলাম 6 এ যেতে তার আগের পেজে পেজ মাত্র খোলা করলে ভালো। 6 নম্বর আয়ের উৎস। আয়ের উৎসে এখানে বলে দেওয়া আছে আমার বার্ষিক আয় নীল, কোনো আয়ের উৎস নাই। তাহলে আমি কলাম 6 এ যে কথাটা বলছি কলাম 10 এ গিয়ে আমি উল্টা কথা বলছি, তাই তো? ইট ইজ প্রুভেন। এবার উনার স্ত্রীর ব্যাপারে বলি, উনি তো নিজে বলছেন এই অ্যালং উইথ উনার, এবং আরেকটা আছে এই যে সিরিয়াল 7, এই যে কলাম 6 এর পরে যে 7 এবং 10 এর মধ্যে ইরেগুলারিটিস আছে, এখানে মেজর একটা অ্যানোমালিস আছে, সেটা হচ্ছে মুভেবল এবং ইমুভেবল যে প্রপার্টি উনার টোটাল কলাম 7 এ যেটা দেওয়া সম্পত্তি ও দায়ের বিবরণী। এখানে টোটাল যদি আমরা যোগ করি স্থাবর এবং অস্থাবর সম্পত্তি মিলে এটার যোগফল হবে 39,77,159 টাকা। এটা কিন্তু এড করে দেওয়া নাই, একটু স্প্লিট করা, বাট অল টুগেদার যদি করি এটা হবে 39,77,159 টাকা। ওয়াইরেস ইট ইজ ভেরি ইন্টারেস্টিং যে উনার টোটাল ইনকাম এখানে উনি দেখাচ্ছেন, এটা আছে আবার সিরিয়াল কলাম 10 এ আছে, টোটাল ইনকাম দেখাচ্ছেন আবার 10 এ আছে। এখানে উনি দেখাচ্ছে 30 লাখ আমার 1 নম্বর আয়কর সংক্রান্ত তথ্য, আমার 1 নম্বরে বলতে 30,39,742 টাকা। তার মানে এখানে আমি বলছি 39,77,159 টাকা, আর এখানে সিরিয়াল 10 এ একই ভদ্রলোক বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন 30,39,742 টাকা, which is also error of law and clear case of concealment of fact. তারপরে আরেকবার আসি উনার মিসেস এর ব্যাপারে, কারণ স্ত্রী পুত্রের সম্পদের বিবরণী দিতে হয়। এখানে যদি আবার আমি কলাম 7 এ যাই, উনার মিসেস এর ব্যাপারে বলে দেওয়া আছে, কলাম 7 এ বলা আছে 82,397 টাকা। 14 নম্বরে পাওয়া যাবে, 14 নম্বর 82,397 টাকা। অথচ আমি আবার সিরিয়াল 10 এ যাই, সিরিয়াল 10 এ এখানে ওনার স্ত্রীর ব্যাপারে বলে দেওয়া আছে 68 লাখ 10 নম্বরে 10 এর 2 স্বামী অবলিক স্ত্রী। এই যে আয়কর রিটার্নে দেখানো সম্পদের বিবরণ, ওইখানে আমি দেখালাম কত 82,397 টাকা, আর এখানে আমি দেখাচ্ছি 68,78,127 টাকা। And what is the reason behind concealment of fact আমি জানি না, বাট আমার লিগ্যাল সাবমিশন বিফোর ইউ যে দিস ইজ এ ক্লিয়ার কেস অফ কনসিলমেন্ট অফ ফ্যাক্ট। সুতরাং তার এই হলফনামা অসত্য তথ্য দেওয়ার জন্য রিটার্নিং অফিসার অ্যালং উইথ নির্বাচন কমিশনে অনেক পাওয়ার দেওয়া আছে 14 অনুচ্ছেদে, আপনি এর আগে উচ্চারণ করেছেন, এটা আপনারা বিবেচনা করবেন। অন টপ আরেকটা বলি, উনি 9 নম্বরে এবার আসি ঋণ সংক্রান্ত তথ্যাবলী, যেটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে বাংলাদেশের অনেক বড় বড় ঋণ খেলাপিরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না। এটা একটা মেজর এরর। এখানে উনি ঋণ সংক্রান্ত তথ্যাবলীতে বলছেন প্রযোজ্য নয়, বলে নাই, কিন্তু বলেছে প্রযোজ্য, তার মানে ওনার ঋণ আছে। কত টাকা ঋণ আছে উনি এখানে বলেছে, কোন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে উনার ঋণ হচ্ছে 22 কোটি টাকা এজ অফ 10/12/2025। অর্থাৎ পুনঃতফসিলীকরণ হয়ে থাকলে উহার সর্বশেষ বিবরণ 10/12/2025 পর্যন্ত উনার পুনঃতফসিলীকরণ করা হয়েছে, রিশিডিউল যেটা বলি, কিন্তু ঋণের পরিমাণ হচ্ছে 22 কোটি, which is a gross mistake disclosed before
রিটার্নিং অফিসার at the time of submission of nomination paper. আমরা যদি কল ব্যাক নোটিসে যাই, এটা ব্যাংক দিয়েছে, এটা ওয়েল নোন টু এভরিবডি, ওয়াইডলি সার্কুলেটেড ইন সোশ্যাল প্রিন্টিং, সব মিডিয়াতে চলে আসছে। এবং এই দুইটা আপনাদেরকে একটু দেখাই। কল ব্যাক নোটিসে পরিষ্কার বলে দেওয়া আছে ওনার লোনের পরিমাণ হচ্ছে 38 কোটি টাকা, এবং উনি রিশিডিউলের কথা বলবেন হয়তোবা ওনার লয়ার, রিশিডিউলও কিন্তু এটার উপরই হয়েছে। তা উনি এই ফ্যাক্ট এখানে 22 কোটি লিখলেন কেন? এটা গেল একটা জিনিস। আরেকটা জিনিস ধারণা, আরেকটা জিনিস হচ্ছে উনি একটা কোম্পানির চেয়ারম্যান হিসাবে এই লোনটা অ্যাভেল করেছেন। তা চেয়ারম্যান হিসাবে হলে আমি একটু আগে বলেছি আফাকু কোল্ড স্টোরেজের 3 জন ডিরেক্টর, উনি হচ্ছেন 50% শেয়ারের ওনার। উনার আরেক ভদ্রলোক যিনি এমডি এবং উনার ওয়াইফ, উনারা 50%। উনি প্রপোর্শনেটলি উনার ঋণের পরিমাণ হবে 50% অফ দি টোটাল ডিফল্টেড অ্যামাউন্ট অর লোন অ্যামাউন্ট। তো এখানে 38 কোটি যদি হয় তাহলে এটা হবে 19 কোটি। উনি একাই 22 কোটি টাকা দেখাচ্ছেন। আমি কি কারণে দেখাচ্ছেন? হয়তো এমন হতে পারে যে আমি তো অনেক বেশি লোন নিয়েছি বা শোধ করতে পারবো, আমি রিজন জানি না, বাট ইট ইজ অলসো এ ক্লিয়ার কেস অফ কনসিকুয়েন্স অফ ফ্যাক্ট। এবং কোন তফসিল যেখানে করা হলো 10/12/2025-এ, যে কাগজটা আপনাকে দিলাম ওইখানেই লেখা আছে পুনঃ তফসিলের ডেট। এই যে সর্বশেষ পুনঃ তফসিলই হচ্ছে কোন ডিফল্ট অ্যামাউন্ট যদি থাকে বা ঋণ যদি কিস্তি বকেয়া থাকে, ব্যাংকে অ্যাপ্লিকেশন করে প্রপার কিছু ফর্মালিটিজ আছে এগুলি করে পুনঃ তফসিলীকরণ করে দেওয়া হয়। এই পুনঃ তফসিলীকরণের ডেট হচ্ছে 10/12/2025 as disclosed by the পিটিশনার। পিটিশনার মানে যিনি হলফকারী করছেন। অথচ এই 10/12/2025-এর পুনঃতফসিলীকরণটা 21/12/2025-এ বাতিল করা এবং চিঠি দেওয়া আছে। এটা কিন্তু 21/12-তে বাতিল করা হয়েছে। সুতরাং এটাও একটা অসত্য তথ্য। 10/12-তে ওনার পুনঃতফসিলীকরণ এটা বাতিল হয়ে গেছে, উনি জানেন, এবং এটা জানে অ্যাডমিটেডলি উনি কোর্টেও গিয়েছিলেন। ওইটা আমরা পরের অ্যাপ্লিকেশনে আমরা বলি। আপাতত এই পর্যন্ত আমার এরকমই কথা থাকলো। এবং এই স্বাক্ষর সর্বশেষ আরেকটা যেটা আমরা আসলে কি করি, ওথ যখন নেই, এটা ইট বিকামস, আমি কথা বলতে আর কথা বলিও না, আমরা যখন why do we take oath? oath মানে কি? আমি শপথ এবং প্রতিজ্ঞা করে যা বলছি এর কিন্তু ক্রিমিনাল পানিশমেন্ট আছে। ওথের যদি ভায়োলেশন হয় any of the facts, আমি I will be liable under criminal act. This is clearly a criminal offense. উনি কি করেছে দেখেন, খুবই ইন্টারেস্টিং, এটা হয়তো খেয়াল করে নাই অনেকেই। উনি এই এফিডেভিটটা সাবমিট করলেন, একটু ডেটটা দেখবেন লাস্ট পেজে, 29/12/2025 উনি সাবমিট করেছেন এই হলফনামাটা 29/12/2025। এইটা নোটারাইজড করলেন যিনি, সে ভদ্রলোক লয়ার নোটারি পাবলিক অফ বাংলাদেশ, উনি করলেন 28/12/2025। এবং দেখেন যে কত বড় একটা গ্রেভ মিস্টেক, মেজর এরর। নোটারি পাবলিক যখন হয় বা যে কোনো যখন লয়াররা সবাই জানে আমার সামনে এসে বা আমার সম্মুখে করতে হয়, তো বিফোর দি ডে অফ সাবমিশন ইট হ্যাজ বিন নোটারাইজড, and at the time of submitting the nomination paper is 29th of December. So what is the difference? Is a day before notarized, তার মানে এইটা পুরোটাই বাতিলযোগ্য। এখানে যা যা তথ্য আছে, দিস ইজ মাই হাম্বল সাবমিশন। আমি যা বললাম যে ফ্যাক্ট এবং তথ্য, এটা আমার নিজের কোনো কিছু বলা না, উনার তথ্য তথ্যের ভিত্তিতে আমি বলেছি। এটা টোটালি একটা মিসলিড টু দি রিটার্নিং অফিসার, এবং এই মিসলিডিং ইনফরমেশনের জন্য উনার টোটাল হলফনামাতে বাতিল হবে। হলফনামা যেহেতু নির্বাচনী ম্যানুয়ালের একটা পার্ট, এটা সাথে দিতে হয়, এটা ছাড়া নির্বাচনী মনোনয়নপত্র বৈধ করার কোনো সুযোগ নাই। আপাতত এই অ্যাপ্লিকেশনের পক্ষে আমার এরকম সাবমিশন। আপনারা বলবেন মাননীয় অফিসার, প্রথমে আমি বলতে চাই বাংলাদেশ ব্যাংকের যে সিআইপি রিপোর্ট, এটাতে ইসলামী ব্যাংকের বিষয়গুলো থাকে না? থাকে। আমার মনে হয় এই আর্গুমেন্টটা যাওয়ার দরকার, ঠিক আছে? কারণ হলো জনাব মাহমুদুর রহমান মান্না সাহেবের সিআইপি রিপোর্টে যেটা আছে, ঋণ খেলাপি দেখানোর বিষয় সিভিল মিসেলেনিয়াস পিটিশন নাম্বার 1153/2025 মহামান্য আদালতের নিষেধাজ্ঞা বহাল আছে, এবং বাংলাদেশ ব্যাংক যেহেতু খেলাপি হিসেবে বলে না, এটা নিয়ে আমাদের আর্গুমেন্টের প্রয়োজন। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে মামলা সংক্রান্ত বিষয়ে
আরেকটু ক্লারিফাই করা দরকার। আমি যদি আরেকবার একটু সময় পাই, সেটা হচ্ছে আরো একবার সেম কথাই, ওটা রিপিটেশন হবে, কিন্তু তারপরে একই কথাই। কারণ হচ্ছে যে ওখানে পরিষ্কার ভাবে লাইনটা উল্লেখ করা আছে, যদি আপনি একটু দেখেন যে অভিযুক্ত refers to not to suspect, অভিযুক্ত জি ওটাকে ওটা ঠিক আছে, আর কি হচ্ছে বলা আছে যে whether he has any past criminal record and if any the judgment of the case, এটা আমাকে উল্লেখ করতে হবে। আচ্ছা, কিন্তু মানে কোর্ট তো আসলে জাজমেন্ট, মানে কোর্টের জাজমেন্ট তো আসে নাই ওনাকে। ওনার যে দুটো মামলার কথা এখানে উল্লেখ করা হচ্ছে, সেই দুটো মামলার চার্জশিট এখনো গঠন করা যায় নাই, এবং চার্জশিটের ফাইনালি যে রিপোর্টটা আসছে, একটা তদন্তের রিপোর্ট আসছিল, যে রিপোর্টে ওনাকে অব্যাহতি দেওয়া হচ্ছে। কে অবধি দিয়েছে? কোর্ট অব্যাহতি দিয়েছে, কিন্তু যতটাই তো একটা জাজমেন্ট না, কিন্তু যতক্ষণ মানে যতক্ষণ পর্যন্ত আপনাকে যে পানিশমেন্ট দিতে হবে এটা তো জাজমেন্ট না, এটা তো একটা কিছু ডিক্লেয়ার করলো যে হ্যাঁ এটা এই ঘটনা ঘটেছে, এটা তো জাজমেন্ট। মানে আমার পয়েন্টটা হচ্ছে যে আপনার অভিযুক্ত নারেন অফিসার, আপনি যদি কাইন্ডলি আরেকবার সেন্টেন্সটা পড়তেন। হ্যাঁ আমি পড়ি, আমি প্রথম থেকেই পড়ি। একটু বলবেন কত নাম্বার পড়ছেন? এটা হলো explanation. 3BS every nomination paper under subclause 2 shall be delivered along with and a copy of the extracted return. ক্রিমিনাল রেকর্ড নাই, আমি তো অভিযুক্ত না, ঠিক আছে, হ্যাঁ। আমি তো অপরাধী পেয়েছি। আমি বলি ওনার হলফনামা থেকে আমরা আসছি, তো এখানে 3 নম্বরে যেটা অভিযোগ সমূহ কিন্তু বলা আছে, অভিযোগ সমূহের দুইটা পার্ট, একটা কতে কি বলা আছে, আমি কখনোই নেভার এভার, কখনোই ইংরেজি হবে নেভার, আই ওয়াজ নেভার চার্জশিটেড, কখনোই ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়নি, একদম টোটালি অসত্য। উনি হয়েছিলেন বাট রিলিজ হয়েছে, এটা আনসার হবে তাই। যেটা উনি প্রতিনিধিত্ব করেছেন, সংসদে করেছিলেন কিনা, বলেছেন যে না, এনডিআরআই হয়েছিলেন কিনা, বলেছেন যে হ্যাঁ, এইভাবে এরকম উত্তরটা হওয়া ছিল, যার এটা হয়নি। দ্বিতীয় কথাটা, বর্তমানে যেটা আপনি পড়লেন 33B এর বিতে বলা আছে, whether at present he is accused of any criminal offense, উনি যে কথাটা বলছেন উনি এই জায়গায় দাঁড়িয়ে accused কিনা, accused কখন হয়, accused খালি চার্জশিটের হলেই হয় না, যেমন দুদকের মামলাটা সরাসরি accused, দুদকের মামলায় চার্জশিট হওয়ার পরে ট্রায়াল হবে, কিন্তু কগনিজেন্ট নেওয়ার সাথে সাথে অভিযুক্তই বলি আমরা যখন কখনো কারো পক্ষে বেল পিটিশন করতে যাই, আমরা কিন্তু বলি অ্যাকিউজ পিটিশন, এই অ্যাকিউজের কথাই বলা আছে। দ্বিতীয়ত বলা আছে সিতে, whether he has any past criminal record, ভালো করে খেয়াল করবেন, whether he has any past এখানে স্বাক্ষরের কথা কিন্তু আমি বলি নাই। এখানে হচ্ছে আমরা যে তারিখটা দিচ্ছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা বিষয় হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও কোনো একটা ভুল থাকতে পারে। কারণ আমরা যেটা চিন্তা করেছি যে এখানে যে ডেট গুলো থাকতে হবে, দ্যাট উইল বি দ্য সাবমিশন ডেট। হ্যাঁ, এবং এই কারণে দেখেন, আচ্ছা সিগনেচার গুলোর নিচে একটু আমি একটু শেষ করতে চাচ্ছি। আমরা সাবমিশন ডেটটা বক্সগুলো যেগুলো হচ্ছে আপনার প্রেসক্রাইব যে ফর্ম, সেখানে দেখেন আমরা 29 তারিখে সাবমিশন ডেট। এটা হতে পারে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা যেভাবে বিষয়টাকে দেখেছি সেটা কোনো ধরনের ভুল থাকতে পারে, কিন্তু আমরা বিষয়টাকে এভাবে দেখেছি। এবং আমাদের মামলাতে সাইন করেছেন, যখন ওনার হাতে তারিখ দেওয়ার কোনো বিষয় না, যিনি 29 তারিখ দিয়েছেন, তিনি স্বাক্ষর করেছেন, এবং আমরা প্রেসক্রাইব ফর্ম অনুযায়ী সাবমিশন ডেটটাকে ওখানে ডেট হিসেবে উই কনসিডার। ঠিক আছে, আমার মনে হয় যে আমরা মোটামুটি সিদ্ধান্ত আমার এখানে তো দুইটাই পিটিশন ছিল, কমপ্লেইন পিটিশন ছিল দুইটা, আমরা কিন্তু একটা নিয়ে অনেক সময় নষ্ট করলাম, অথচ খুব সিলি ম্যাটার এগুলো ছিল। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটার জন্য গোটা বাংলাদেশ আজকে
কি বলবো একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে আছে, লিকুইডিটি ক্রাঞ্চে আছে, ওই জায়গাটা কিন্তু আমরা আলাপ করিনি। ওইটা হচ্ছে ওনার সেকেন্ড অ্যাপ্লিকেশন মিস্টার মানে কমপ্লেইনেন্টের মিস্টার আব্দুল ওয়াহাবের সেকেন্ড অ্যাপ্লিকেশন যেটা, এই অ্যাপ্লিকেশনটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে, কারণ এখানে আইনের ব্যাখ্যা আছে। এখানে উনি প্রথমেই বলেছেন ত্রয়োদশ জাতীয়, আমার কমপ্লেইনেন্টের কথাটা আমি বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর আমি বিষয়টা হচ্ছে সাবজেক্ট ম্যাটার বগুড়া 2 শিবগঞ্জ নির্বাচনী এলাকা। আচ্ছা, এটার উত্তর আমার সাবমিশনটা একটু রাখি, তারপর আপনি আপনার জুডিশিয়াল অপিনিয়ন দিবেন। আমি একটু সাবমিশন করেছি। সাবমিশন হচ্ছে ওই জন্য আমি সাবজেক্ট ম্যাটারটাকে পড়ছিলাম। নাগরিক ঐক্যের মনোনয়ন দাখিলকারী প্রার্থী মাহমুদুর রহমান মান্না 28/12/2025 তারিখ পর্যন্ত ঋণ খেলাপি থাকায় আইন ও বিধি মোতাবেক মনোনয়ন পত্র পাঠান। এখন আইন এবং আপনাদের আপিল করার সুযোগ আছে, আপনারা সার্টিফাইড করবেন, আপিল করতে পারবেন। ধন্যবাদ। আমি এবার ঘোষণা করছি, আমি লিখিত আদেশ 1952 পরে আমরা চলে আসি পীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে আমি আবার বলছি, আমার এই আপিল করতে পারবেন। পীর শাহে আলম সাহেবের তারিখে আছে তোমার জনাব শাহে আলম সাহেবের প্রস্তাবকারী সমর্থনকারীর স্বাক্ষর আমরা নিয়ে দেখেছি, ঠিক আছে। ওনার মামলা সংক্রান্ত করতে মামলা সংক্রান্ত কোনো তথ্য যদি থাকে জনাব মীর শাহে আলম ওনার নামে যেসব মামলা হয়েছিল প্রত্যেকটি মামলায় রাষ্ট্র পক্ষ কর্তৃক গ্রেফতার হয়েছে, একটি মামলা করতে নিষ্পত্তি হয়েছে। এই মোটামুটি তথ্য বাকি খালাস এবং মামলা ছিল, মামলা ছিল, মামলা ছিল, আমাদের গত 1/1/2026 রিপোর্ট মোতাবেক বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট মোতাবেক ওনার ট্রেন দিয়ে আমরা পেয়েছি আয়কর রিটার্ন দাখিল যেটা করেছিল সেই রিটার্নের কপি আছে আমাদের কাছে, যেটা আগে একবার পাবলিক দেয়। আর অন্যান্য পেপারস আমরা সঠিক পেয়েছি। আর এই ওনার ব্যাপারে তার কোনো কমপ্লেন আছে? আছে, আমার এই কাগজটা আপনার কাছে আমি একটু প্রয়োজন যে এটা একটু দেখতে কত লোক আছে সদস্য থাকতে পারবেন না, কিন্তু আমরা পরবর্তী যে পেজটা আপনাকে দিয়েছি এখানে দেখা যাচ্ছে 7টা কলেজ মাদ্রাসা উনি গভর্নিং বডিতে আছেন। দেখে একটু প্রতিষ্ঠান থেকে আমি 24 এবং 25 তারিখে পদত্যাগ করেছি।
আপনি জানেন আমি এখানে থেকে এই কারেন্ট হতে তারপরেও আমি আপনাদের প্রতি সম্মান রেখে দিয়েছি। নির্বাচনী আইন তো আমাদেরও মুখস্থ। কারেন্ট হতে তারপরেও যদি কারো অথবা সুপারিশ করতে চান, সুপারিশও করতে পারেন, কমপ্লেনও করতে পারেন, দুটাই করতে পারবেন। আমি সময় দিচ্ছি, তারপরে আমরা কমপ্লেন থাকে করতে পারেন। থ্যাংক ইউ। আমরা সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি। আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 14 বিধান অনুসারে বগুড়া সংসদীয় আসনের মনোনয়নপত্র দাখিলকারী জনাব শাহে আলম এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। আস্তে আস্তে আরে না দেওয়া আছে। ব্যাপারে কারো কোনো কমপ্লেন আছে? কোনো দপ্তরের বিষয় বা কোনো বিষয় ধন্যবাদ।
আছে কোনো ডিপার্টমেন্টে ধন্যবাদ। এই মুহূর্তে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান পৌরসভা ধন্যবাদ। এই মুহূর্তে গ্যাস জেলা ভিতরে আছে না থাকে আমরা বিষয় নিয়ে অসুবিধা হয় তার কোনো ক্যান্ডিডেট বা রেগুলেশন আসন সেই আসনে নাগরিক ঐক্যের আমন্ত্রণ আমি সিদ্ধান্ত পাঠ করছি আমি গণপ্রতিনিধিত্ব আদেশ 72 অনুযায়ী বিধান অনুসারে 37 বগুড়া 2 শিবগঞ্জ উপজেলা সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষার্থে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। এরপরে আমরা মোহাম্মদ রেজাউল করিম তালু ওনার মনোনয়নপত্র যাদের ইয়ে করবো। মোহাম্মদ জামান সাহেব আপনার লোক আসলে একটু আপনি আমাদেরকে বলবেন যে আপনার রেজাউলের সমস্যা এসেছেন। মোহাম্মদ রেজাউল করিম তালু উনি আছেন? সর্বোচ্চ প্রার্থীর আমাদের প্রথম যে যাচাই বাছাই হয় সেটা হলো 10% ভোটারের আমরা যাচাই বাছাই করি। নির্বাচন কমিশন থেকে আমাদেরকে সিলেক্ট করে দেয় যে কার ভোটার আইডেন্টিটি কার্ড ধরে আমরা ইয়ে করবো, ভেরিফাই করবো যে উনি ওনাকে আসলে অনুমতি দিয়েছেন কিনা। সেরকম আমরা উপজেলা নির্বাহী অফিসারদের কাছ থেকে রিপোর্ট নিয়েছি। শিবগঞ্জ থেকে আমরা পেয়েছি একটা দাবি সত্য, দ্বিতীয়টা দাবি সত্য, ওটা কি আপনার এখানে আমরা টিএনপি পাই নাই, রিটার্নের যে কপি সেটাই কই রিড করো এখানে